নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ জায়েদ। করোনা মহামারী তার যে বিকট রূপ সেটি দেখাচ্ছে। চট্টগ্রামেও মহামারী সারা বাংলাদেশের মতো একই চিত্র। আমরা গত কয়েকদিন চট্টগ্রামের মহামারী চিত্র যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে চট্টগ্রামে এই মহামারীর পাশাপাশি আরেকটি কাজ যেটি চলছে, যে মেগা প্রকল্পগুলো, অনেকগুলো মেগা প্রকল্প রয়েছে যেগুলোর উন্নয়ন কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ লকডাউনের কারণে যারা দিন আনে দিন খান, যাদের কাজ হারিয়েছে, তাদেরকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে বিভিন্ন এলাকায়, একই সঙ্গে পাশাপাশি মানুষের জন্য যে মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্পের কাজগুলো কিন্তু আমরা দেখছি যে চলছে, সেগুলো থেমে নেই। সব মিলিয়ে চট্টগ্রামের এখনকার অবস্থা, এগুলো নিয়ে কথা বলবো। দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে। আমার সঙ্গে যুক্ত আছেন ওয়াসার প্রধান প্রকৌশলী জনাব মাকসুদ আলম, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এর মধ্যে। আর আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত আছেন যাকে আমরা বেশ তৎপর দেখি চট্টগ্রামে। চট্টগ্রামের চিড়িয়াখানারও তিনি একটা দায়িত্বে আছেন। একই সঙ্গে হাটহাজারী উপজেলার ইউনো হিসেবে তিনি মূলত দায়িত্ব পালন করছেন এবং এই উপজেলার বিভিন্ন কর্মকাণ্ডে তাকে আমরা দেখতে পাই। জনাব রুহুল আমিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনারা দুজন আমাকে? ধন্যবাদ। আপনাদের দুজনের কাছে আসবো চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে। তার আগে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে নেব। গত বছর করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এবার তেমন কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামের চলমান মেগা প্রকল্পে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ চলছে পুরোদমে। প্রকল্প পরিচালক বলছেন এই পর্যন্ত টানেলের কাজ শেষ হয়েছে 66.5%। গতবার লকডাউনের মধ্যে আমরা কাজ চালিয়েছি, কিন্তু সীমিত আকারে। হ্যাঁ, তো এবারও আমরা চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো যাতে কাজ বন্ধ না হয়। এদিকে ওয়াসার চলমান 3 প্রকল্পের মধ্যে দৈনিক 14 কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ। অন্যান্য প্রকল্পের কাজও চলছে দ্রুত গতিতে। আমাদের 3টা প্রকল্প আমরা হাতে ছিল তখন। একটা প্রকল্প হলো যে আমাদের KWSP2 মানে কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রকল্প 2, সেটার মধ্যে শেখ হাসিনা পানি 2 পানি শোধনাগার একটা ছিল, যেখান থেকে 14 কোটি লিটার পানি প্রতিদিন সরবরাহ করা হবে। সেটা শেষ, আমাদের ট্রায়াল রান চলতেছে, পরীক্ষামূলকভাবে সেটা চলতেছে। অগ্রগতি হয়েছে নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতার প্রকল্পেও। একই সাথে শহর থেকে বিমানবন্দরমুখী প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান। সিডিএর আর অন্যান্য প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে করোনার মধ্যে এগিয়ে চলছে। আমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা এই কাজগুলো করছি। ইনশাআল্লাহ বর্তমান আর্থিক সালে আমরা এই প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবো বলে আশা করছি। করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ চালু রাখাকে বড় সফলতা বলছেন নগর বিশ্লেষকরা। যে কর্মীরা আছে তাদের স্বাস্থ্যবিধি সম্পূর্ণ নজরদারিতে রেখে এবং তারা আক্রান্ত হওয়ার পরে তারা কি সুযোগ সুবিধা পাবে, কি চিকিৎসা পাবে ইত্যাদি বিবেচনায় নিয়ে কাজগুলি হচ্ছে। কাজগুলি সম্পন্ন হলে যে বিপুল অর্থ বিনিয়োগের যে প্রকল্প, সেই প্রকল্প সুফল জনগণ পাবে। সমুদ্রে মৎস্য আহরণ, শিল্প কারখানা সহ সচল আছে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আমরা নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনটি দেখলাম। উন্নয়ন কাজগুলো যেগুলো, সেগুলোর কাজ চলমান আছে। একই সঙ্গে আমরা দেখেছি জীবন জীবিকার তাগিদে কলকারখানা চালু আছে, বন্দরের কার্যক্রম চালু আছে, সমুদ্রে মৎস্য আহরণ চলছে, সবই মোটামুটি চলছে। শুধু মানুষজনকে একটু ঘরে থাকতে বলা হচ্ছে আর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। আমরা প্রথমেই জনাব রুহুল আমিন আপনার কাছে আসবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 13টি টিমকে চট্টগ্রাম শহরে কাজ করতে দেখছি স্বাস্থ্যবিধি মানাতে, এবং আপনি গোটা একটি উপজেলারও দায়িত্বে আছেন। আপনাদের পক্ষ থেকে কি ধরনের কাজকর্ম চালাচ্ছেন মানুষজনকে করোনা স্বাস্থ্যবিধি মানাতে? একই সঙ্গে যারা এই সময়টিতে কষ্টে আছেন তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমার এখানে একটু নেটওয়ার্ক একটু ধন্যবাদ। চট্টগ্রাম
মহানগরে 13টা টিম কাজ করছে। এর পাশাপাশি কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে 2টা টিম, সকাল বিকাল, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি কিন্তু 2 বেলা মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা বা সামাজিক দূরত্ব বজায় রাখা বা লকডাউনের যেই সরকারি নির্দেশনাগুলো ছিল সেগুলো মানুষকে বাস্তবায়নে অর্থাৎ মেনে চলতে কিছুটা হলেও মানে উৎসাহিত করা, বাধ্য করার কাজ চলমান আছে। এরপরে আপনি যেটা বলেছেন, যারা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা তাদের খাদ্য সহায়তা বিষয়টা আছে। এখানে একটা বিষয় আমরা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবার খুব অ্যানালিটিক্যালি এগোচ্ছি বলতে আমরা খুব ভালো করে লক্ষ্য করছি যে প্রকৃত অর্থেই কারা লকডাউনের ভিতরে রয়েছেন। যেমন আমরা যে আপনাকে বলবো যে গণপরিবহন শ্রমিক যারা আছেন ওনারা কিন্তু প্রকৃত অর্থেই লকডাউনের মধ্যে পড়েছেন, কারণ ওনাদের কিন্তু গাড়ির চাকা ঘুরলেই ওনাদের মানে আয়। একইভাবে আপনি দেখবেন কমিউনিটি সেন্টারে যারা বয়, বাবুর্চি, মশলা বাটে যারা, এই ক্যাটাগরি মানুষ কিন্তু হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ছে, কারণ কমিউনিটি সেন্টার গুলো বন্ধ রয়েছে। আমরা তাদের তালিকা তৈরি করেছি লকডাউনের শুরুতেই এবং চেষ্টা করছি এই প্রকৃত অর্থে যারা লকডাউনের মধ্যে রয়েছে তাদেরকে আমরা খাবার পৌঁছে দিতে, অথবা তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা জেনেছেন যে সরকারি বরাদ্দের পাশাপাশি আমরা উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে কিন্তু গণপরিবহন শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, তারপরে কমিউনিটি সেন্টারের যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু আমরা আলাদা করে ক্যাটেগরাইজ করে, শুধু তাই না, তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকে আমরা কিন্তু খুঁজে বের করেছি, তাদেরকে আমরা নিজ থেকে ফোন দিয়েছি তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা কিরকম আছেন, তাদের খাবার সহায়তা লাগবে কিনা। এর বাইরে কিছু আছেন যারা মুখ ফুটে বলতে পারে না, তাদের জন্য হচ্ছে 333 ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যারা 333 তে ফোন দিচ্ছেন তারা যেভাবে মানে স্বচ্ছন্দ বোধ করেন, তারা যদি মনে করেন আমরা পৌঁছে দিচ্ছি, তারা যদি মনে করেন তারা সে নিয়ে যাবেন, তারা সে নিয়ে যাচ্ছেন, তারা যদি মনে করেন না তারা আসতে পারবে না, তারা অন্য কাউকে পাঠাবেন, আমরা অন্য কাউকে মাধ্যমে হস্তান্তর করার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের এই মুহূর্তে সরকার লকডাউনের যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছেন সেগুলো মানুষ যাতে মেনে চলে বা মেনে চলতে বাধ্য হয়, এটা একটা দিক। আর যারা খাদ্য সহায়তা প্রয়োজন তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, এবং এই বিষয়ে কিন্তু আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। আর একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে 333 ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু মানে ধারণাগত ভুল রয়েছে। 333 তে আসলে কল দিলে কি হবে, মানে বিশেষ করে খাদ্য সহায়তার কথাগুলো বলছি। অনেকে কিন্তু না বুঝেও 333 তে ফোন দিচ্ছেন, পরে যখন তার পাশে আমরা খাবার নিয়ে যাচ্ছি তে বলে আমরা যেটা চাইনি, তিনি ভেবেছিলেন 333 অন্য কিছু। তো এই ক্ষেত্রে আমরা 333 যারা ফোন দিচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করব তারা একটু সচেতন হয়ে ফোন দিবেন, তাহলে আমাদের জন্য খাদ্য সহায়তা পৌঁছাতে সুবিধা হবে। এর বাইরে শেষ একটু বলতে রাখতে চাই, আমরা কিন্তু প্রতি মুহূর্তেই মানে গবেষণা করছি যে করোনা কালে আসলে কোন পেশার মানুষ বা কারা একটু সমস্যা আছে, তাদেরকে আমরা খুঁজে বের করে স্থানীয় জনপ্রতিনিধি আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, উপজেলা প্রশাসন আছে, পুলিশের, সবাইকে মিলে আমরা চেষ্টা করছি তাদের কাছে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য, অথবা তারা যেভাবে স্বচ্ছন্দ বোধ করে ওভাবে সংগ্রহ করবে। আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করছেন। আমরা প্রতিবেদনটি যেটি দেখলাম যে উন্নয়ন কাজ নিয়ে, আর সেটির বিষয়ে জানতে চাই, বিশেষ করে চট্টগ্রাম ওয়াসা এই যে 14 কোটি লিটার পানি দৈনিক সরবরাহ করা যে শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প 2 এর কাজ শেষ করেছে, এটির একটু খোঁজ খবর নিতে চাই। যে সুপেয় পানি সরবরাহ নিঃসন্দেহে অনেক বিশাল বড় একটি ব্যাপার এবং বড় একটি উদ্যোগ। এই পানি কি আসলে সুপেয় কিনা বা এবং মানুষজন ঠিকভাবে সেটি পাচ্ছেন কিনা সবকিছু একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে ওয়াসার প্রধান প্রকৌশলী জনাব মাকসুদুল আলম যুক্ত হয়েছেন। জনাব মাকসুদুল আলম, আপনাকে আবারও স্বাগত জানাই। এই প্রকল্পটির কাজ শেষ হয়েছে এবং রমজান মাসে আপনারা পানি সরবরাহ শুরু করেছেন, একটু আমাদেরকে বিশদভাবে বলবেন। ধন্যবাদ জাহিদ ভাই। আপনারা জানেন চট্টগ্রাম শহরে আমরা চট্টগ্রাম ওয়াসা থেকে যে পানি সরবরাহ করে থাকি, বর্তমানে 4টি ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমরা পানি সরবরাহ করছি। 4টি ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে এখন নতুন যে শেখ হাসিনা পানি সরবরাহ 2 সেটাও অন্তর্ভুক্ত হয়েছে। এই শেখ হাসিনা পানি সরবরাহ 2 এই পানি সরবরাহ থেকে আমরা 14 পানি শহরে পর্যায়ক্রমে দেখি যে আমরা 9 কোটি লিটার আমাদের মোহরা পানি শোধনাগার থেকে এবং 9 কোটি লিটার আমাদের মধুনাঘাট পানি শোধনাগার থেকে, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে আমরা 14 কোটি লিটার পানি দিচ্ছি, এবং শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের 14 কোটি লিটার ক্ষমতা সম্পন্ন আমাদের পানি শোধনাগার। প্রত্যেকটা পানি শোধনাগারে আমরা আমাদের লোকবলকে আমরা কোয়ারেন্টাইনে রাখি, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে করে তারা বাইরে বেরিয়ে আসতে না হয়। বাইরে বেরিয়ে আসতে যদি তারা এফেক্টেড হয় তাহলে আমাদের এই পানি শোধনাগারে পানি সরবরাহ বিঘ্ন ঘটবে। আর পাশাপাশি আমাদের 4টা বুস্টিং স্টেশন রয়েছে, 4টা বুস্টিং স্টেশন থেকেও আমরা সার্বক্ষণিক আমরা পানি সরবরাহ নিয়ন্ত্রণ করছি সব জায়গায় পানি সরবরাহ করার ক্ষেত্রে। আর 4টা আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, যেগুলোকে আমরা মড বলি, মেইনটেনেন্স অপারেশন এন্ড ডিস্ট্রিবিউশন। সেই মড থেকে আমরা সারা শহরে পানি সরবরাহ গুলো করে থাকি, এবং পানি সরবরাহে কোথাও কোনো যদি বিঘ্ন ঘটে বা পানির চাপ কম বেশি হয় তখন আমরা মড থেকে নিয়ন্ত্রণ করি। আপনি যে কথাটা বললেন যে আমাদের এই যে পানির গুণগত মান, আমরা কিন্তু পানির গুণগত মানের রেসপেক্টে আমরা কিন্তু আইএসও সনদ পেয়েছি, ISO 9001।
যার ফলে এবং আমরা WHO মেনটেন করে, কিন্তু WHO যে গাইডলাইন সে মেনটেন করে আমরা পানি সরবরাহ করে আসছি। নগরী থেকে আমরা প্রতি মাসে 240টা পয়েন্ট থেকে আমরা পানি সংগ্রহ করি, যে আমাদের পানি কোথাও থেকে কোনো ধরনের কন্টামিনেশন হয় কিনা। জনাব মাকসুদুল আলম, এই যে আপনারা যে পানিটি দিচ্ছেন সেটি কি সরাসরি ট্যাপ থেকে খাওয়া যাবে না সেটি ফুটিয়ে খেতে হবে, সেটির অবস্থা কি আমাদেরকে একটু বলবেন? সেটা এখনো সরাসরি ট্যাপ থেকে খাওয়ার কথা আমরা বলছি না, কারণ হচ্ছে এখন নগরীতে আপনি দেখেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এখন এই উন্নয়নমূলক কাজ চলাকালীন সময়ে আমার কোথাও যদি কোনো জায়গায় কোনো পাইপলাইন লিকেজ হয়, তাহলে সেখান থেকে যদি পানিটা কন্টামিনেশন হয়, কন্টামিনেশন হলে কিন্তু আমাদের পানিতে আমাদের গ্রাহকগণ তাতে এফেক্টেড হয়ে যাবে। সেই জন্য আমরা এখনো বলছি না যে আপনারা সরাসরি আপনার ট্যাপ থেকে পানি খান। আমরা 22 সালের মধ্যে আমাদের নতুন নেটওয়ার্ক চালু করব, সেখান থেকে ইনশাআল্লাহ আপনার সরাসরি আপনার আমার লাইন থেকে আপনার পানি, নতুন লাইন থেকে আপনার পানি। আচ্ছা, তার মানে এখন উন্নয়ন কাজ চলার কারণে বিভিন্ন জায়গায় পানি লাইন লিকেজ হওয়ার সুযোগ রয়েছে, আর পুরাতন লাইনগুলো বোধহয় আপনাদের নতুন করে বিভিন্ন জায়গায় বসানোর পরিকল্পনা আছে। যে আমরা অলরেডি 700 কিলোমিটার নতুন লাইন আমরা রিপ্লেস করে ফেলছি। এখন সেগুলো এখনো কমিশনিং আসে নাই, কারণ 700 কিলোমিটার নতুন লাইনের পাশাপাশি 50,000 গ্রাহককে পুরাতন লাইন থেকে নতুন লাইনে আমরা শিফটিং করব। সেই শিফটিং এর কাজটা আমাদের এখনো বাকি আছে, সেটা কাজ চলছে এখন। আর আমাদের তো সেই অনুযায়ী আমরা শহরে পানি সরবরাহ করছি। আর পাশাপাশি আরেকটা বলে রাখি, আমাদের নদীর ওই পারে ভান্ডারজুড়িতে আমাদের আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও আপনার বন্ধ নাই, সেখানে আমরা কোয়ারেন্টাইনের মাধ্যমে আমাদের যে লোকাল যা আছে সবাইকে আমরা সেখানে আমরা রেখেছি, এবং রেখে আপনার সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা সেখান থেকে আপনার কাজ করছে। আর বাইরে আসতে হচ্ছে না। তো যার ফলে আমাদের সেই কাজও আমাদের চলমান আছে। আর পাইপলাইনের কাজ যেটা বললাম যে 50,000 কানেকশন শিফটিং এর কাজ, সেটাও আমরা যেহেতু কোভিড এর কথা চিন্তা করে আমরা প্রয়োজনীয় ডিসটেন্স মেনটেন করে আমরা কাজগুলো করছি। আবারও আসবো আপনার কাছে। জনাব রুহুল আমিন, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামের করোনা পরিস্থিতি আপনি কিরকম দেখছেন? আমরা যেটি দেখছি যে সর্বোচ্চ একদিনে 11 জন মারা গেছেন, পরবর্তীতে একটা দিন আমরা দেখেছি চট্টগ্রামের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। হাসপাতালগুলোর খোঁজ খবর গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে যা আছে যে একটি আইসিইউ বেড খালি হচ্ছে একজন মারা যাওয়ার পর, অথবা একেবারে সম্পূর্ণরূপে যদি কেউ সুস্থ হন তাহলে, অর্থাৎ আইসিইউ বেডের সংকট, অক্সিজেনের সংকট সেগুলো আছে। তবে চট্টগ্রামের অবস্থা এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে টায় আর কি, যে পরিমাণ দরকার এরকমই আছে। এখনো অনেক বেশি সংকট বা খুব হাহাকার পড়ে গেছে এরকম অবস্থা আমরা দেখছি না। আপনারা প্রশাসনের জায়গা থেকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গত বছরের মার্চ থেকে অন্যান্য বিভিন্ন সংস্থা দপ্তরের মতো আমরাও সার্বক্ষণিক মাঠে রয়েছি। মাঠে থেকে আসলে কয়েকটা পর্যবেক্ষণ আমাদের কাছে মনে হয়েছে আর কি। এই মুহূর্তে করোনার বিষয়ে এই সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছেন। মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে, যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যারা হন নাই। যারা করোনায় আক্রান্ত হন নাই তাদের কাছে মনে হচ্ছে যে করোনা আসলে একটা মামুলি জ্বর সর্দির মতোই রোগ, এটা কোনো ব্যাপার না। আর যিনি আক্রান্ত হয়েছেন তিনি বুঝতে পারছেন তীব্রতা কত। এটা এই জন্য বললাম যে যারা করোনার এই কষ্টের ভিতরে যাননি তাদের কাছে মনে হচ্ছে যে সরকার বা প্রশাসন বলেন বা অন্যান্য সরকারি দপ্তর বলেন বা গণমাধ্যমে কথাই বলছি না কেন, তারা মনে করছে এটা মনে হয় একটা বাড়াবাড়ির মতন, আমরা সরকার বা প্রশাসনকে বাড়াবাড়ি করছে। আসলে করোনায় অন্যান্য সব রোগের মতোই। কিন্তু যেই ব্যক্তি বা যেই পরিবারটা করোনার মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তারা আসলে এর তীব্রতা উপলব্ধি করতে পেরেছেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে কেমন যেন করোনার ভয়টা কেটে গেছে। আমরা এটা খুব স্পষ্ট করে লক্ষ্য করছি। যেমন ধরেন আমরা যখন এই লকডাউন সরকার ঘোষণা করলো, যখন আমরা মাঠে যাচ্ছি, একটা মার্কেটে গেলাম, সেই মার্কেটের লোকজন ফাঁকা হয়ে গেল। যখনই মাত্র এলাকাটা আমরা ছেড়েছি, মুহূর্তেই লোকে লোকারণ্য। এখন ধরেন একটা টিমের মধ্যে ধরেন 10 জন পুলিশ থাকে, একজন ম্যাজিস্ট্রেট থাকে, ওখানে লোক হয়েছে ধরেন মিনিমাম 1,500। এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটাই প্রবণতা লক্ষ্য করছে, মানুষের মধ্যে ভয়টা কেন যেন কেটে গেছে। আর যিনি আক্রান্ত হয়েছেন তিনি সচেতন আছেন বরাবরের মতো। উনি মনে করছেন যে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আসছেন, করোনা ধরলে দুর্ঘটনা ঘটে যেতে পারে বা কি ধরনের কষ্ট বুঝতে পারছেন। তো মানুষের মধ্যে এই যে ভয়ের ভাবটা কেটে গেছে, এটা কিন্তু একটা আশঙ্কার ব্যাপার। কারণ আমরা যখন এটা যদি তীব্রতা কখন বেড়ে যায় তখন কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। তো আমাদের তরফ থেকে আমরা কিন্তু মানুষকে বারবার বলার চেষ্টা করছি যে আপনার সুস্থতার জন্য, আপনার বেঁচে থাকার জন্য বা আপনার ভালোর জন্য আপনাকে কাজ করতে হবে। প্রশাসন বলেন, পুলিশ বলেন, গণমাধ্যম বলেন বা চিকিৎসক বলেন, কেউ কিন্তু আমাদেরকে করোনা থেকে বাঁচাতে পারবে না যদি না আমরা নিজেরা সচেতন না হই। এখন কিন্তু আমরা এই অবস্থানে দাঁড়িয়ে আছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি আপনাকে করোনা থেকে কেবলমাত্র আপনি বাঁচাতে পারেন। সৃষ্টিকর্তার
যদি কোনো মানে- মানে আমরা উসিলা বলি বা মাধ্যম বলি যে আপনাকেই কেউ নিজে সচেতন না হলে বাঁচা সম্ভব নয়, সেটি আপনার বোঝানোর চেষ্টা আপনার করছেন। এই পয়েন্টটা থেকে আমরা এখন কাজ করছি। এই পয়েন্টটা থেকে কাজ করছেন। যারা মাকসুদুল আলম, আপনার কাছে আসতে চাই, করোনা কালে আপনারা কিভাবে সেবা দিচ্ছেন? এই সুপেয় পানির সেবাটা কিভাবে দিচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনি করোনা কালে আপনি জানেন আমাদের এখানে কিন্তু অনেকেই এফেক্টেড হয়ে গেছেন। আমাদের এমডি মহোদয় সহ আমাদের একটা প্রজেক্টের পিডি এবং সাথে আমাদের এক্সিএন সাব ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু আপনি অনেকেই এফেক্টেড হয়ে গেছেন। কিন্তু তারপরেও আমাদের তো পানি সরবরাহ অব্যাহত রাখতে হবে। এই করোনা কালে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে যারা আছে তাদেরকেও আমরা স্বাস্থ্যবিধি মেনে যেন তারা পানি সরবরাহের কাজ অক্ষুণ্ণ রাখে প্রতিটা সেগমেন্টে, সেই জন্য আমরা তাদেরকে নিয়োজিত রেখেছি। এবং আমাদের যারা, আমি আগেই বলেছি যে আমাদের যারা পানি শোধনাগারে আছে তাদেরকে আমরা ওখানেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তারা যেন ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। কারণ বেরিয়ে আসলে হয়তো কেউ একজন এফেক্টেড হলে ওই আমার ইয়াতে পানি শোধনাগারে সবাই হয়তো এফেক্টেড হয়ে যেতে পারে। সেজন্য আমরা আগে থেকেই সেই সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছি। গতবার আমরা এভাবে করেছি, এবারও আমাদের ওইভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 504 জন কর্মকর্তা কর্মচারী অলরেডি ফিল্ডে আছে এবং আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা আমরা সেগুলো শেষ প্রশ্ন, যারা রুহুল আমিন, চট্টগ্রামের মানুষকে কি বলবেন এই করোনা মহামারীর সময়? কোনো আহ্বান আছে কিনা? একটা কথাই বলবো, শুধুমাত্র প্লিজ নিজেকে ভালোবাসুন। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্ন নেন এবং নিজেকে নিয়ে সুস্থ রাখার চেষ্টা করেন। যেই কাজটা করলে বা যেখানে গেলে বা যেই মুভমেন্টে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ওই মুভমেন্ট থেকে দূরে থাকুন। আর যতটুকু না করলেই নয়, ততটুকুর জন্যই বাইরে বের হন। অনেক ধন্যবাদ জানাই জনাব মাকসুদুল আলম এবং জনাব রুহুল আমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রামে যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলোর কাজ এই করোনা মহামারীতেও সুন্দরভাবে এগিয়ে চলছে, অনেক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে এই করোনা মহামারীর সময় অসহায় মানুষের পাশে যেভাবে কাজ করছেন মানুষজন, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে ছোট দৌড়াদৌড়ি, মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে কাজ করা, সেই কাজগুলো কিন্তু চলছে। আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অন্যদেরকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা, মানাতে চেষ্টা করা এবং নিরাপদ থাকা। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে।